সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান স্বাস্থ্য সুরক্ষা, স্পন্সর্ড বাই গ্লোবাটিক লিমিটেড অনুষ্ঠানটি। আজকে আমরা কথা বলবো শিশুদের নিয়ে। শিশু হলো একটি পরিবারের প্রাণ। শিশুর চঞ্চলতা, দুষ্টামিতে ভরে থাকে পুরো একটি পরিবার। কিন্তু কখন শিশুর এই চঞ্চলতা কিংবা দুষ্টামি স্বাভাবিক পর্যায়ে আছে কিংবা অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে, এটি নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থাৎ শিশুর বিকাশজনিত কোনো সমস্যা আছে কিনা। এই জন্য আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো শিশুদের অটিজমের কারণ, লক্ষণ ও তার প্রতিকার। আর এই বিষয়ে কথা বলতে আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার বিথি দেবনাথ। উনি স্নায়ু রোগ বিশেষজ্ঞ এবং শিশুদের শিশু বিশেষজ্ঞ। উনি কর্মরত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হসপিটালে। ম্যাডাম, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি। শিশুদের এই অটিজম সংক্রান্ত অর্থাৎ বিকাশ সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে অথবা শিশুদের যে কোনো রোগ যদি আপনাদের কারণ জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন করুন অথবা ফোন করুন গ্লোবাল হেলথ ফেসবুক পেজে। আসুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। ডক্টর বিথি, আজকে আমরা একটু কথা বলবো শিশুদের অটিজম নিয়ে। তো এই অটিজমে যাবার আগে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা জানি একটা শিশু জন্মের পর থেকেই তার কিছু বিকাশ হয়, অর্থাৎ তার বুদ্ধিমত্তা ডেভেলপ করে, সে হাঁটতে শেখে, কথা বলতে শেখে, হাসতে শেখে। তো এই বিকাশ বলতে আমরা আসলে কি বুঝি এবং এই বিকাশ নিয়ে কোনো সমস্যা আদৌ হয় কিনা? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ। আসলে একটা বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সে ছোট হতে পারে, স্বাভাবিক বয়সের হতে পারে, তো আস্তে 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 সে কিন্তু এই পৃথিবীতে বসবাসের উপযোগী হয়ে আস্তে আস্তে তৈরি হতে থাকে, তাই না? তো আমরা শিশুর বিকাশ, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তারপরে সে আগে ঘাস শক্ত হয়, তারপরে বসতে শেখে, একটা সময় পর হাঁটতে শেখে, এটাকে আমরা বলি যে মোটর ডেভেলপমেন্ট। আচ্ছা। এরপরে শিশুটা চিনতে শেখে, মা বাবাকে চেনে, তারপরে পরিবারের অন্য আত্মীয় স্বজনদের চেনে, তাই না? তারপর তার বুদ্ধিমত্তা যেটা আস্তে আস্তে তৈরি হয়, তাহলে সেটাকে আমরা কগনিশন বলি। এরপরে শিশুটা কথা বলতে শেখে, তাই না? জন্মের পরে সে শুধু কাঁদতে কাঁদতে সে একটা সময় মামা, বাবা, তাতা এগুলো বলে ৩-৪ মাসের দিকে। পরে সে একটা ওয়ার্ড বলে, ভাত, মা, যাব, তাই না? তো এটা 1 বছরে, এরকম বিভিন্ন বয়স অনুপাতে তার কথাটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবে। তারপর সামাজিক যে একজনের সাথে আরেকজনের যে যোগাযোগ, মেলামেশা করা, অন্য বাচ্চার সাথে যে খেলাধুলা করা, এটাও কিন্তু সাথে সাথেই তৈরি হয় না। এটাও রেসপন্সগুলা, লুকোচুরি খেলা, এটাও তার যত বয়স বাড়তে থাকে তো তার উন্নতিটা, ডেভেলপমেন্টটা, স্নায়ুর বিকাশ সেই পর্যায়ে হতে থাকে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা সেক্টরে আমরা যদি শিশুর বিকাশকে ভাগ করি, যে হাঁটা চলা একটা, যেটাকে আমরা বলি মোটর, যেটা বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলি কগনিশন, কথা বলা যেমন এটাকে আমরা বলি স্পিচ, তারপরে সামাজিক যোগাযোগ যেটাকে আমরা বলি সোশ্যালাইজেশন অ্যান্ড কমিউনিকেশন। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো একটা নির্দিষ্ট বয়সেই সে করবে, একটা রেঞ্জ থাকে। তাহলে এই নির্দিষ্ট একটা ধাপ আছে, পর্যায় আছে, এই ধাপ অনুযায়ী সে আস্তে 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 তার স্নায়ুর বিকাশ হতে থাকে। তো এই ধাপটা অনেক বাচ্চার আছে যে পিছিয়ে থাকে, যে হয় কিন্তু একটু দেরিতে হয়। পিছিয়ে থাকা মানে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যেমন ধরেন বয়সের সাথে তার এই যে ডেভেলপমেন্ট এগুলো আগাচ্ছে না। হ্যাঁ, আগাচ্ছে না। ধরেন একটা বাচ্চার 6 থেকে 7 মাসে সে বসার কথা ছিল, কিন্তু দেখা গেল যে 1 বছর হয়ে গেল সে এখনো বসছে না। তাহলে কি হলো, সে তার যে ডেভেলপমেন্টটা যেই বয়সে হওয়ার কথা ছিল সে কিন্তু তার থেকে পিছিয়ে আছে। তাহলে এটা একটা গ্রুপ, এটাও এক ধরনের সমস্যা। আবার অনেকে আছে হয়তো ডেভেলপই করলো না, অথবা সে 6 মাসে ঠিকই বসতে শিখেছিল, কিন্তু তারপর সে আস্তে 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 বসাটা সে হারিয়ে যাচ্ছে, সে আর বসতে পারছে না। তাহলে এটাও একটা সমস্যা। তাহলে ঠিক টাইমে ডেভেলপ করলো, কিন্তু পরে আর সেই জিনিসটা মেইনটেইন করলো না, সেটাও সমস্যা। তো এই সবগুলো মিলেই আসলে শিশুর বিকাশ। আমরা সবসময় একটা বাচ্চা আসলে দেখি যে তার যেই বিকাশটা, যেই ধাপটা যেই বয়সে হওয়ার কথা ছিল সেটা ঠিক আছে কিনা, সে পিছিয়ে আছে কিনা, অথবা আগে ঠিক ছিল এখন সে আবার ভুলে যাচ্ছে কিনা, দুটোই কিন্তু সমস্যা।
আচ্ছা, তাহলে মানে তো অনেকগুলো সমস্যাই কিন্তু হতে পারে, আপনি যেমন ছোট ছোট করে একটু বললেন। তো আজকে যেহেতু বিষয়টা আমরা একটু অটিজম নিয়ে একটু প্রাধান্য দিচ্ছি, অটিজম নিয়ে একটু কথা বলছি, তো অটিজমটা কি? অটিজমটাও একটা শিশুদের বিকাশ, স্নায়ুর বিকাশজনিতই সমস্যা। অটিজমের বাবুদের কি হয়, ওদের যে সামাজিক যোগাযোগের যে জায়গাটা, মানে এটাকে কি আমরা ব্রেইনের ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম বলবো কিনা? ব্রেইনের অবশ্যই এটা বিকাশজনিত সমস্যা, যেটা সাধারণত ডেভেলপমেন্টাল এইজেই হয়। মানে হচ্ছে যে যখন আমাদের ব্রেইনটা বাড়তে থাকে, লাইক 5 বছরের মধ্যেই এটা আমাদের হয়। এবং এখানে দেখা যায় যে বাচ্চাদের যে সামাজিক যোগাযোগের যে জায়গাটা, যেমন তাকে ডাকলে সে আমার দিকে তাকায় না, তার নাম ধরে ডাকলে সে আমার দিকে তাকায় না, সে অন্য বাচ্চাদের সাথে খেলতে পারে না, অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না। তারপর আমি যদি তাকে কিছু বলি, আমি যদি তাকে বকাও দিই, সে দেখা যায় যে বুঝতে পারে না যে আমি তাকে বকা দিচ্ছি। কিংবা একটা ভয়ের কিছু আসলে, একটা তেলাপোকা দিকলো, সে কিন্তু বুঝতে পারে না যে এটা ভয়ের কিছু, আমাকে সরে যেতে হবে। তাহলে এই যে একটা বোঝার, সামাজিক যে একটা বোঝার, যেমন আমি একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা কাজ করব, তাই না? সব জায়গায় তো আমি একই রকম কাজ করব না। এই জায়গাগুলোতে তাদের সমস্যা হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা স্পেশাল ইন্টারেস্ট থাকে কোনো সাবজেক্টের প্রতি, ওরিয়েন্টেড থাকে। যেমন সে হয়তো গাড়ি নিয়ে খেলছে, সারাদিন গাড়ি নিয়েই খেলবে। সে চাকা নিয়ে খেলছে, সে চাকা নিয়েই খেলবে। এবং যেমন সে স্কুলে যাচ্ছে প্রত্যেক দিন, হঠাৎ করে হয়তো রাস্তায় জ্যাম হলো অথবা বৃষ্টি হলো, আজকে স্কুলে যাওয়া যাবে না, কিন্তু সে এই জিনিসটাকে মেনে নিতে পারে না। মানে এই যে তার সামগ্রিকভাবে যে সোশ্যাল, তাকে যেতেই হবে, সে সেটা আর ব্যাক করতে পারে না। এই যে সামাজিক যে যোগাযোগ, মানে পারিপার্শ্বিক অবস্থার সাথে তার মানে খাপ খাইয়ে নিতে কি তাদের অসুবিধা হয়। এবং তাদের আচরণগত বেশি অনেক ধরনের সমস্যা থাকতে পারে। যেমন তারা একই কাজ বারে বারে করতে থাকে, কেউ হচ্ছে কোনো নোংরা ঘাটতে পছন্দ করে, কেউ থুতু ফেলতে পছন্দ করে, কেউ আবার এদের সাথে অনেক সময় হাইপার, মানে অস্থির থাকে বাচ্চারা, সেগুলোও থাকতে পারে। এবং এই অটিজমের সাথে অনেক ধরনের অন্য প্রবলেমও থাকতে পারে, যেমন খিঁচুনি থাকতে পারে। তারপরে হচ্ছে যে হাইপার অ্যাক্টিভিটি, যেটাকে আমরা বলি হচ্ছে ADHD থাকতে পারে। হাইপার অ্যাক্টিভিটি যেমন অনেকেই মানে মারা এসে হয়তো বা বলে যে আমার বাচ্চাটা অনেক চঞ্চল, অনেক দুষ্টু। তো এই জিনিসটা আসলে বাবা মারা কিভাবে ডিফারেন্সিয়েট করবে? যে আমরা তো জানি যে বাচ্চা চঞ্চল হবে, বাচ্চার চঞ্চলতাই ভালো, কিন্তু যেমন আমি হয়তো বা বলে দিলাম যে না, চঞ্চলতা তো ভালো, ঠিক আছে, কিন্তু মা বাবা কখন একজন ডক্টরের শরণাপন্ন হবেন, অর্থাৎ কোন স্টেজে গেলে শিশুর এই চঞ্চলতাটাকে আমরা স্বাভাবিকভাবে নিব না? সবচেয়ে মানে আমি যদি একদম উপর থেকে কথা বলি, একটা সেন্টেন্সে বলি, এই বাচ্চার চঞ্চলতা বাচ্চার ডেইলি অ্যাক্টিভিটিসকে যদি হ্যাম্পার করে, যদি বাচ্চার যে এই বয়সের, যে যখন ধরেন একটা 6 বছরের বাচ্চা, তার স্বাভাবিক জীবনকে যদি অস্থিরতাটা বিঘ্ন ঘটায়, তাহলেই সেটা অস্বাভাবিক, তাই না? যেমন একটা বাচ্চা এমন অস্থির যে সে পড়তে বসতে পারছে না, 2 মিনিট পরেই সে উঠে যাচ্ছে, সে স্কুলে যেয়ে বসতে পারছে না, সে এই 2 মিনিট বসলো আবার ঘুরে আসলো, আবার বসলো আবার ঘুরে আসলো, মানে কি সে কনসেন্ট্রেট করতে পারছে না, যথেষ্ট অভাব আছে। আবার কোনো বাচ্চা এই অস্থিরতার সাথে দেখা যায় যে ওই যে বললাম অটিজমের সমস্যা থাকে, যে সে সারাক্ষণ অস্থির হচ্ছে, কিন্তু আমি যে ডাকছি, তার নাম ধরে ডাকছি, তাকে বসতে বলছি, তাকে বসে একটা কাজ করাতে চাচ্ছি, সে কিন্তু সেগুলো করছে না। তাহলে এবং অনেক অস্থির বাচ্চাই দেখবেন, বিশেষ করে যাদের অটিজম থাকে, তাদের কিন্তু স্পিচ ডিলে থাকে, অর্থাৎ যেই সময় যেই কথা তাদের বলা উচিত ছিল সেই সময় সেই কথা তারা বলছে না, পিছিয়ে আসছে। কত মাস কিংবা কত বয়সে একটা বাচ্চা মানে স্পিচটা তার ঠিক মতন আসতে পারে? স্পিচেরও তো আমি যেটা বললাম যে বিকাশে অনেকগুলো অধ্যায়, অনেকগুলো পর্যায় আছে, তাই না? যেমন 6 মাস বয়সে, 3-4 মাস বয়সে একটা বাচ্চা বাবলিং করে, যেমন মামা, বাবা, তাতা, এমনি নিজের মনে করে। তারপর যখন 1 বছর হয় তখন সে সিঙ্গেল ওয়ার্ড বলে, যেমন আমি, মা, বাবা। তারপর 2 বছর যখন হয়, এগুলো নিয়ে একটু শুনবো, একটা ফোন কল নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ম্যাডাম, আমি নোয়াখালী থেকে বলতেছি, আমার নাম রাজল। জি বলুন, আপনার বাচ্চার সমস্যা? জি, আমার মেয়ের 3 মাস ম্যাডাম। আমার মেয়ের অনেকদিন মানে জন্ম হয়েছে থেকে সর্দি লেগে গেছে,
ওষুধ খাবার কোনো কাজ হয় না, বুকের ভিতরে ডাক দেয় এবং কি ঘন ঘন বাথরুম করে। আচ্ছা, আপনার বাচ্চার বয়স 3 মাস, সর্দি লেগে থাকে, বুকের মধ্যে শব্দ হয়, তাই তো? হ্যাঁ, ঘন ঘন বাথরুম করে, একটা কাশি দিলেও বাথরুম করে, মানে ঘন ঘন অতিরিক্ত বাথরুম করে। এটা নিয়ে কি করা যায়? এটা আপনি কি ওকে বুকের দুধ খাওয়ান? বুকের দুধ কি খাচ্ছে? 3 মাস বয়স যখন বুকের দুধ তো খাওয়াচ্ছেন কি? হ্যাঁ, বুকের দুধ খাচ্ছে। আচ্ছা, আপনি আর কিছু জিজ্ঞেস করবেন কিনা? আচ্ছা, বাচ্চা কি আপনাকে দেখে হাসে? দর্শক, হ্যালো। বাইরের কিছু খাওয়ান? বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ান? আচ্ছা, প্রথমত হচ্ছে উনি যদি বাচ্চাকে, আমাদের সাথেই থাকুন, উনি যেহেতু বুকের দুধই খাওয়ায় বাচ্চাকে, সো যারা ব্রেস্ট ফিডিং করে শুধুমাত্র বুকের দুধই খাওয়ায় তাদের ঘন ঘন এবার 7-8 বার 9-10 বার হ্যাঁ এরকম বাথরুম হতে পারে এবং কাশিতে একটু স্ট্রেনিং এর সাথে একটু বের হয়ে আসতে পারে। এটা একদমই স্বাভাবিক, এটার জন্য কোনো কিছু দরকারই নেই এবং এটার জন্য কোনো চিন্তা করারও কারণ নেই। আর যেহেতু উনি বলছেন ঠান্ডা লেগে থাকে, সর্দিটা লেগে থাকে, তো যেহেতু 3 মাসের বাচ্চা আসলে আমরা নাকটাকে পরিষ্কার করার দিকেই বেশিটা গুরুত্বটা দিয়ে থাকি। যেমন আমরা নর্সল ড্রপ অনেক সময় ইউজ করতে বলি, যে এটা দিয়ে নাকের মধ্যেটা দুটা নাকে আস্তে আস্তে ঘন ঘন পরিষ্কার করে দিতে দিনের মধ্যে 6-7 বার, এবং যখনই মনে হবে নাক থেকে শব্দ আসছে, নাকটা বন্ধ আছে মনে হচ্ছে, তাহলে সেটা আমাদের পরিষ্কার করে দিতে হবে। আর হচ্ছে যে এই যে বুকের যে ঘর ঘর, আমিও দেখি বিভিন্ন মারা এসে বলে যে বুকের মধ্যে একটা ঘর ঘর শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, কিন্তু কাশি নেই। এটা হয় কি ছোট বাচ্চারা, আমাদের যেমন গলায় কিছু বাঁধলে বা আমরা একটা কাশি দিয়ে আমরা কফটাকে সরিয়ে দিতে পারি, কিন্তু বাচ্চারা তো সেটা পারে না, যার জন্য একটা ট্রান্সমিটেড একটা শব্দ হয়, একটা বাতাসের সাথে একটা শব্দ আসে, এটাই ওনারা সাধারণত ঘর ঘর। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এর মানে এটা না যে বুকের মধ্যে নিউমোনিয়া হয়ে গেছে বা অন্য কোনো বড় ধরনের সমস্যা। আমার মনে হয় আপনার বাচ্চা সুস্থই আছে, শুধু নাকটার দিকে একটু যত্ন নিতে হবে, নাকটা নিয়মিত নর্সল ড্রপ দিয়ে নাকটা নিয়মিত পরিষ্কার করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাপ আপনি খুব সুন্দর করে বললেন। আমরা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল টিভির পর্দায় স্বাস্থ্য সুরক্ষা, স্পন্সর্ড বাই গ্লোব ম্যাজিক লিমিটেড অনুষ্ঠানটি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য সুরক্ষা, স্পন্সর্ড বাই গ্লোব ম্যাজিক লিমিটেড। আমরা কথা বলছিলাম শিশুদের অটিজম নিয়ে, অটিজমের কারণ, লক্ষণ ও এর চিকিৎসা নিয়ে। বিরতির পরেই আমরা ফিরে এলাম এবং নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ফোন কল। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি খায়রুল ইসলাম, সিলেট থেকে বলছিলাম। জি বলুন। আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে নেন। জি, আমার মেয়ে বয়স 7 বছর। জি জি, আমার মেয়ের বয়স 7 বছর। সে কথা স্পষ্ট বলতে পারে না। এখন তাকে বিভিন্ন চিকিৎসা করানো হয়েছে, উচ্চারণটা মানে সঠিকভাবে হয় না। এখন আমি কি করতে পারি আর কি? আচ্ছা, আপনি কিছু জিজ্ঞেস করবেন? আপনার বাবুর বয়স যে 7 বছর, ওর হাঁটা চলা ঠিক আছে? হ্যালো, ওকে হাঁটতে পারে, দৌড়াতে পারে? দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, হাঁটা চলা ঠিক আছে, কিন্তু হাঁটতে গেলে বাম্পারটা একটু বাম্পার একটু আর কি সমস্যা হয় হাঁটতে গেলে, মানে অন্য স্বাভাবিক বাচ্চাদের। আচ্ছা, বুদ্ধি কেমন? আপনার বাবুর বুদ্ধি কেমন?
আপনার বাবু স্কুলে যায়? হ্যালো খাইরুল ভাই। মোটামুটি ম্যাডাম আছে, কিন্তু উচ্চারণ স্পষ্ট হয় না আর কি কথা। আচ্ছা, জন্মের সময় কি ও কাঁদতে দেরি করেছিল? জি স্কুলে যায় ম্যাডাম। জন্মের সময় কাঁদতে দেরি করেছিল? জি ম্যাডাম, কাঁদতে দেরি করেছিল। আচ্ছা জন্মের পরে আচ্ছা জি জন্মের পরে কান্নাকাটি করছে আর কি। আচ্ছা আচ্ছা নরমাল ডেলিভারি হয়েছে তাই তো? আচ্ছা, আপনার বাবুর যদি জন্মের পরে কাঁদতে দেরি হয়ে থাকে এবং নর্মাল ডেলিভারি হয়ে থাকে এবং পরবর্তীতে তার হাঁটার কষ্ট, হাঁটতে অসুবিধা এবং তার কথা বলতেও অস্পষ্টতা, তাহলে আপনার যদিও বাবুটাকে দেখতে হবে, তারপরেও আমার শুনে মনে হচ্ছে ওর বাবু সেরিব্রাল পলসিতে আক্রান্ত। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাচ্চাকে। কি কারণে? প্রথম হচ্ছে যে কি কারণে তার কথাটা যে অস্পষ্টতা, কি কারণে। যদি দেখা যায় যে না সেরিব্রাল পালসির জন্য হচ্ছে অন্য কোনো রোগ নেই, তাহলে আমাদেরকে থেরাপি দিতে হবে, যেটাকে আমরা স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি বলি। আচ্ছা। এবং তার যেহেতু হাঁটাতেও সমস্যা, তাহলে তার হাঁটাটাও দেখতে হবে যে তার এই হাঁটাটাকে আরও কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, যাতে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারে। তাহলে আমি বলবো আপনি একজন শিশু, বিশেষ করে শিশু নিউরোলজি, যেহেতু তার বয়স 7 বছর, শিশু নিউরোলজি ডক্টরের শরণাপন্ন হবেন এবং উনি দেখে তার যে যে জায়গায় সমস্যা আছে সেগুলোর থেরাপি ঠিক করবেন। এবং থেরাপি ঠিক করলে আমার মনে হয় যে যদি সেরিব্রাল পলসির কারণে হয়, তাহলে সে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এবং শুধু ডাক্তারের কাছে গেলে তো হবে না, ওষুধ খেলেও হবে না, থেরাপিটা খুবই এদের জন্য জরুরি। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং মোটর, যেটা ফিজিওথেরাপি আমরা বলি, সেটা দরকার। মানে স্পিচ থেরাপি দিতে হবে এবং তাকে ফিজিওথেরাপি দিতে হবে। যেটা তার যেহেতু হাঁটা চলায়ও সমস্যা আছে এবং কথা বলাতে তো স্পিচ থেরাপিটা হেল্প করবে। অনেক হেল্প করবে। এটা সাধারণত মানে কতদিন সময় লাগতে পারে অ্যাকচুয়ালি বাচ্চাটা মানে স্বাভাবিক অবস্থায়? এটা আসলে বলা যায় না। এটা তো মানে প্রত্যেকটা পেশেন্ট, প্রত্যেকটা বাবুই একজনের চেয়ে আরেকজনের আলাদা, এবং রোগের যে আক্রমণ মানে কার কতটুকু রোগের প্রভাব বিস্তার করেছে সেটার উপর নির্ভর করে ওদের উন্নতি কত হবে, এছাড়াও কেমন হবে। এছাড়াও ধরেন তার বাবা মা কি পরিমাণ সময় দিচ্ছে, কি পরিমাণ থেরাপিটা নিচ্ছে, থেরাপি কোথায় নিচ্ছে। হ্যাঁ অবশ্যই, কারণ এটা তো একদিনের বিষয় না, এটা আসলে একটা লং প্রসেস। আচ্ছা, আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মোহাম্মদ এমদাদুল হক, ময়মনসিংহ থেকে বলছি। জি দর্শক, একটু জোরে বলুন। হ্যালো। জি বলুন। হ্যালো। জি আমি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছি। জি ম্যাডাম শুনছেন, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ জি জি। আমার বাচ্চার বয়স আপনার 5 বছর। সে যখন জন্মগ্রহণ জি বাচ্চার বয়স 5 বছর। এখন কি সমস্যা? আমার মনে হয় ডাক্তার দেখেছি কয়েকবার, আপনার ডাক্তার গ্রিন লাইটে, তারপর আরো অনেক জায়গায় দেখেছি, ময়মনসিংহ দেখেছি, ভালো ভালো মানে ডাক্তার গুলোর কাছে। এখন উনি আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করি, ঠিক আছে, তখন মানে কথা বলছি। হ্যাঁ, আর এখন বর্তমানে বয়স 5 বছর। আর যখন আমার বাচ্চার বয়স যখন আপনার 15 মাস বা 12 মাস, যখন তারা কথা একটা দুইটা করে বলে, যেমন বাবা মা কাকা দাদা দাদি, মানে সবগুলোই বলতে পারছে। হ্যাঁ, মানে তখন মানে বোঝার পাওনা যে তার কোনো সমস্যা আছে। আর ওর শারীরিক অবস্থা সবকিছুই ভালো, কোনো মানে বাক প্রতিবন্ধী যে বলে ওই ধরনের কোনো লক্ষণ নাই। হ্যাঁ, আর এখন 5 বছর। এখন ওই যে 1 to 10 পর্যন্ত বলে, 1 2 10 পর্যন্ত বলে, পরে আপনার ওই যে বাবা মা ওর মন ইচ্ছা মতো বলে আর কি, যে আপেল কলা বিভিন্ন ফল ফলান্তির ওইগুলোর নাম বলে আর কি। এছাড়া মানে সেন্টেন্স আকারে, এখন তো তার যে বয়সটা সেন্টেন্স আকারে বলার কথা। আচ্ছা আচ্ছা, তাহলে এই প্রবলেমটা মানে বুদ্ধি ভালো। আপনার বাবু নাম ধরে ডাকলে কি আপনার দিকে তাকায়?
হ্যাঁ হ্যাঁ ঢাকায়। আপনার ওইখানে ওই যে ঢাকা যে আপনার ওই নাক কান গলা ইনস্টিটিউট, এমনি এমনি আপনার বাচ্চা কি অন্য বাচ্চাদের সাথে খেলা করে মেশে? হ্যাঁ আগে খেলা করতো না, কিন্তু আমরা ওই ডাক্তার দেখানোর পরে ওনারা মানে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে যে বাচ্চাদের সাথে বেশি বেশি মিশতে দিবেন। হ্যাঁ তখন আমরা মিশতে দিচ্ছি, এখন খেলা তো উঠতেই আসতে চাই। আপনার বাচ্চা কি চঞ্চল, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি চঞ্চল? জি জি ম্যাডাম বুঝিনি। চঞ্চল, তাহলে দেখেন যে অটিজম যে সমস্যা আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলি, এখানে অনেক বাচ্চারা থাকে, বেশিরভাগ বাচ্চারাই দেখা যায় যে কথা বলতে দেরি হচ্ছে। হ্যাঁ মানে 40%-এরই দেখা যায় যে 40%-এরই যে কথা বলার সমস্যা থাকে। তো দেখা যায় যে কথা বলতে দেরি হচ্ছে, কথা বলে না, যে সময় যেটা বলা উচিত ছিল বলে না। আবার অনেক গ্রুপ আরেক গ্রুপ বাচ্চা আছে অটিজমে আক্রান্ত, যারা দেখা যায় যে 15 মাস 18 মাস 2 বছর পর্যন্ত মোটামুটি কথা বলে, মামা বাবা, ভাত খাবো, বাড়ি যাব। তারপর তারা আস্তে 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 কথাগুলো ভুলে যেতে থাকে। হ্যাঁ যেটাকে আমরা অটিজম রিগ্রেশন বলি। তাহলে অটিজমের 2 ধরনের বাচ্চারই হতে পারে। কেউ দেখা যায় যে মোটামুটি ভালো ছিল, তারপর পরে আবার সব ভুলে যাচ্ছে, আর কেউ প্রথম থেকেই কথাটা বলতে পারছে না। তো ওনার যেহেতু নাক কান গলা দেখিয়েছে, মেশার আগের চেয়ে থেরাপি নেওয়ার পরে জিনিসগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, তো আমার মনে হয় ওনার বাচ্চা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারেই আক্রান্ত। এবং যেহেতু 5 বছর আছে আগে থেকে উনি শুরু করেছেন, তাহলে ওষুধের চেয়ে কিন্তু এখানে থেরাপির গুরুত্বটা অনেক বেশি। হ্যাঁ অটিজম কিন্তু আমরা আসলে অটিজমকে রোগ হিসেবে বলি না। হ্যাঁ যে অটিজম কিন্তু রোগ না, এটা একটা বিশেষ অবস্থা, একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এটা একটা বিশেষ শিশু। তাহলে আমাদের তাদের জন্য পরিবেশটাকে, এই পৃথিবীটাকে এমন করতে হবে, এই পৃথিবীটাকে তাদের বসবাসের উপযুক্ত করে তুলতে হবে, তাদেরকে কিন্তু আমরা চেঞ্জ করব না, এটাই কিন্তু মোটিভ। সেই জন্য তাকে আমাদের করতে হবে কি, মানে যেহেতু নতুন একটা জিনিস আপনার কাছ থেকে জানতে পারলাম, তবে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানটি। আমরা কথা বলছি অটিজম নিয়ে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানটি আপনারা দেখছেন। আমরা কথা বলছি শিশুদের অটিজম নিয়ে। আপা, বিরতির আগে আপনি বলছিলেন যে এই অটিজমটা একটা শিশুর বিশেষ অবস্থা, এটা নিয়ে যদি আরেকটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, তার যে সামাজিক যে সমস্যাগুলো, যোগাযোগের মাধ্যম, সে যে অন্যের মনের ভাষা বুঝতে পারে না, এগুলো তো সে নিয়েই আসে সাথে করে। কিন্তু এখন এমন কোনো ওষুধ নাই যেটা দিয়ে আমি কালকে ঠিক করে দিব। হ্যাঁ তাহলে তারা একটা বিশেষ অবস্থার মধ্যে থাকে। তাহলে আমরা যেহেতু এটাকে অটিজমটাকে একটা রোগ বলতে চাচ্ছি না, তাহলে এটা একটা বিশেষ অবস্থা, বিকাশজনিত অবস্থা। তাহলে আমাদেরকে ওই বাবুর বসবাসের জন্য এই পৃথিবীটাকে আসলে চেঞ্জ করতে হবে। সে যেখানে তার সমস্যা হচ্ছে সেই অবস্ট্রাকশনগুলোকে আসলে দূর করতে হবে। এবং উনি যেটা বলল, ওনার বাবুর জন্য এবং অটিজমে আক্রান্ত সমস্ত বাবুর জন্যই মানে থেরাপি মাস্ট। যেমন যে এটা নির্ভর করে কার কী অবস্থা, কে কোন সেক্টরে পিছিয়ে আছে। যে কথা বলতে পারে না, তাকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দিতে হবে। যে খুব অস্থির, তাদেরকে আমরা সাধারণত অকুপেশনাল থেরাপি, যাদের সেন্সরি প্রবলেম থাকে, কেউ শব্দ করতে পছন্দ করে, কেউ শব্দ শুনতে পারে না, কেউ অস্থির থাকে, তাহলে তাদেরকে আমরা সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, বাচ্চারই আলাদা আলাদা প্রবলেম যেগুলো, ডেফিসিট যেগুলো, সেগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এজন্য সেই অনুযায়ী আমাকে চিকিৎসাটা সাজাতে হবে যে আমি এই বাবুটা পেলাম, এর কোথায় কোথায় সমস্যা। সেটা আমরা শুনবো। আরেকটা ফোন কলে যাচ্ছি। ওকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি বলুন। আমার বাচ্চার বয়স 12 বছর হলো। 12 বছর। আমার বাচ্চা
জি বলুন। হ্যালো। আচ্ছা আচ্ছা, সরি দর্শক, মনে হয় সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে। যে আমরা বলছিলাম যে প্রত্যেকটা বাচ্চাকে আসলে আলাদা আলাদা করে দেখতে হবে এবং বুঝতে হবে তার ডেফিসিটটা কোথায়, এবং সেই অনুযায়ী আমাদেরকে ইন্টারভেনশন প্ল্যানটা, থেরাপিটা আমাদেরকে সাজাতে হবে। এবং এটা যেহেতু এটা একটা লং প্রসেস, যতদিন না পর্যন্ত বাচ্চাটা মোটামুটি সমস্যাগুলো উতরাচ্ছে ততদিন পর্যন্ত থেরাপিগুলো আসলে চালিয়ে যেতে হয়, এবং উন্নতির উপর নির্ভর করে থেরাপিগুলো চেঞ্জ হতে থাকে। কাজেই শুধু যে বাবা মা প্যারেন্টসরাই এটা করবে তা না, এটা কিন্তু আমাদের সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আরেকটা ফোন কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পারেন ম্যাডাম? জি বলেন। আপনার কথা তো ভালোভাবে শোনা যাচ্ছে না। আমার বাচ্চাটা বয়স হচ্ছে আপনার 2 বছর। আমি ঢাকা সাভার থেকে বলছি আর কি। কত বছর বয়স? কত বছর? 2 বছর বয়স। 2 বছর। আমার বাচ্চাটার সমস্যা হচ্ছে কি ম্যাডাম, 2 বছর চলে, এমনি চলাফেরা সব দিক দিয়ে ঠিক আছে, শুধু ওই শুকাইয়ে গেছে, আর জ্বর আসলে মাঝে মধ্যে খুব খিচুনি দিয়ে উঠতো। আচ্ছা। আর এখন আরেকটা সমস্যা হচ্ছে কি, ওর চোখটাও ম্যাডাম দেখা হয়ে গেছে, একটা চোখটা চাওড়া হয়ে গেছে আর কি, আপনারা বলেন সিস্টেম হয়ে গেছে, হা করে এবং হাসে ঝাঁকাতে মাঝে মধ্যে একটু কথা বলে এমনি টুকটাক হা করবে এবং ঝাঁকিতে কথা বলে, হাত ঝাঁকি দেয় এবং বাঁকা করে ঘাটটা বাঁকা করে হা করে একটু কথা বলে। আচ্ছা, জন্মের সময় কি কোনো সমস্যা হয়েছিল কিনা, কিংবা কোনো আঘাত পেয়েছিল কিনা? না ম্যাডাম, এমন কোনো আঘাত পাইনি, এমন কোনো আঘাত আমরা জানি না, পাইনি। হয়তো নরমাল ডেলিভারি হয়েছিল, ওই সময় পাইতে পারে, আমরা সঠিক জানি না। আচ্ছা, ডেলিভারির পরপর কি ঠিক মতন কেঁদেছিল? জি ম্যাডাম। ডেলিভারির পরপর কি ও ঠিক মতন কান্না করেছিল? আমরা যেটা জানি যে শিশু মানে হওয়ার পরে করছে আর কি, হওয়ার পরেই করেছে। আচ্ছা, আপনার বাবুর বললেন যে চোখে কি সমস্যা হয়? চোখে টেরা যে রোগটা, সেটা মনে হয় এখন সমস্যাটা ম্যাডাম হচ্ছে বাচ্চাটা চলাফেরা কথাবার্তা মোটামুটি ভালো করে কথা, একটু হাসে এবং হাত ঝাঁকায়। জ্বর আসছে, চোখটা বাঁকা হয়ে গেছে, জ্বর এসে চোখটাও বাঁকা হয়ে গেছে, আর ওই যে আপনার মাঝে মধ্যে ওই খিচুনি যে উঠতো জ্বর আসলেই। আচ্ছা, সেটা তো জ্বর আসার পরে খিচুনি, সেটা একটা। এখন কি জ্বর আসার পরে খিচুনি হয়ে চোখটা বাঁকা হয়ে গেল, নাকি আগে থেকেই চোখটা বাঁকা ছিল? না, আগে ম্যাডাম জন্মের পরে থেকে আগে ভালো ছিল, কিন্তু পরে খিচুনি হওয়ার পরে তো চোখটা বাঁকা হয়ে গেছে। আচ্ছা, তাহলে অবশ্যই আপনার যদি খিচুনি জ্বরের পরে বাচ্চার চোখটা বাঁকা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, দেখা যায় যে অনেক ধরনের রোগ থাকে, ব্রেনে ইনফেকশন, যেখানে জ্বর খিচুনি হয়ে পরবর্তীতে বাচ্চার চোখ বাঁকা হয়ে যেতে পারে। হ্যাঁ, যদিও সে এখন হয়তো ভালো, কিন্তু এটা আসলে আপনার বাবুকে অবশ্যই একজন বিশেষজ্ঞ, শিশু নিউরোলজিস্ট যে হতে হবে তা না, শিশু বিশেষজ্ঞও দেখাতে পারবেন। একজন শিশু বিশেষজ্ঞর কাছে নিয়ে যাবেন এবং বাচ্চাটাকে দেখে উনি ডিসিশন নেবেন আর কি, কেন এটা হলো এবং ওর জন্য কি করা লাগবে, কি করলে বাবুটার এভাবে ঢালাও ভাবে আসলে বলা যাবে না, কারণ অনেক কারণে এটা হতে পারে। আর যদি আপনার জ্বর খিচুনি হয়ে থাকে, যেমন আমরা জানি 5 বছরের নিচের বাচ্চাদের জ্বরের সাথে অনেক সময় খিচুনি হয়, সেক্ষেত্রে আমরা বলি যে যখনই জ্বর আসবে যে কোনো প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন বয়স এবং ওজন অনুপাতে, এবং গায়ে স্পঞ্জ করবেন যাতে তাপমাত্রাটা বেশি উঠতে না পারে, এবং সাথে সাথে আমরা ট্যাবলেট সেডিল সেটা 3 দিনের জন্য দিয়ে থাকি, যেটাকে হচ্ছে খিচুনি থেকে তাকে রক্ষা করবে ওই যাত্রা আর কি। হ্যাঁ,
তো সেটার জন্য আপনাকে একজন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিলে আমার মনে হয় আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, এটা তো গেল এই বাচ্চার প্রশ্ন। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে উনি খুব সুন্দর একটা জিনিসের আসলে অবতারণা করেছেন, সেটা হচ্ছে জ্বর এবং খিঁচুনি। অনেক বাচ্চাদেরই কিন্তু এরকম হয় এবং মা বাবা কিন্তু সত্যি আতঙ্কিত বোধ করেন যে খিঁচুনি হলে কি করব। তো এটা যদি একটু বলতেন, যেমন আপনি বললেন যে জ্বর হলে যে জ্বরের যে ব্যাপারগুলো, আর খিঁচুনি যেটা, তো খিঁচুনি যাতে না হয় কিংবা হয়ে গেলে তখন তো কত তাড়াতাড়ি হাসপাতালে আসলে যেতে হবে, এটা একটু শুনবো। তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা ফোন কল। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, আমি আব্দুল কাইম বলছি দিনাজপুর থেকে। আমার নাতির বয়স 5.5 বছর। এখন বর্তমান তার ওয়েট হলো প্রায় 31 কেজি। এখন এই ওয়েটটার জন্য খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। স্বাভাবিকভাবে চলাফেরা করে, তার অনেক উল্টো দুইটা খুব মোটা, খুবই ফ্রিকশন হয় চলাফেরা করতে, কালো হয়ে গেছে। তারপরে এখন চিন্তা হয় যে এই অবস্থায় তার শেষটা কি হবে। একজন পরামর্শ সত্যি এক। আর একটা প্রশ্ন ছিল ম্যাডাম, ওর কি টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া যাবে? টাইফয়েডের ভ্যাকসিন সরকার দিচ্ছে, সেটা কি এই মুহূর্তে তার জন্য প্রযোজ্য হবে কিনা একটু বিশেষ স্বাস্থ্য মোটা সংক্রামক ব্যাপারটা একটু ভালো করে বলবো, এটা কমানো যায় বা কোন দিকে দেওয়া যায়? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর দুটো জিনিসের অবতারণা করেছেন। আপনি আমাদের সাথেই থাকুন। প্রথমত হচ্ছে যে তার বাবুর ওজন বেশি, তো এই জিনিসটা আমরা একটু শুনবো। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য সুরক্ষা, স্পন্সর্ড বাই গ্লোবাজিক লিমিটেড অনুষ্ঠানটি। এখন একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আসবো কিছুক্ষণ পরে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য সুরক্ষা, স্পন্সর্ড বাই গ্লোবাজিক লিমিটেড অনুষ্ঠানটি। আমরা কথা বলছিলাম অটিজম নিয়ে। আপা, বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তার মানে নাতির একটু ওজন বেশি এবং টাইফয়েড সম্বন্ধে জানতে চাচ্ছিলেন। তো এই বিষয়ে আমরা আসবো, তার আগে নিয়ে নিচ্ছি আর একটা ফোন কল। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যালো। আমার বাচ্চার বয়স 13 বছর। 13 বছর, ওজন মাত্র 25 কেজি। আচ্ছা। আর আমার বাচ্চা বাড়ছে না। আর আপনার মানে একটা পাঠালাম, মানে একটা পড়া বললাম, তো মানে পড়াটা মনে রাখতে পারছি না, খুব সহজে ভুলে যাচ্ছে। আচ্ছা, ওর হাইট কত, উচ্চতা কত? উচ্চতা কত? 25 কেজি তো। জি, আপনি বলছেন যে বাড়ছে না বাচ্চা, এই জন্য জিজ্ঞেস করলাম। বয়স হলো আপনার 13 বছর আর ওজন হলো 25 কেজি। আচ্ছা, জি বলুন। আর একটু কাছে আমার বাচ্চা মানে রেগে যায়, মানে একটু থেকে উত্তর দিতে হয়, মানে যেটা করতে চাই মানে সেটাই করবে। আমি যদি ওকে নিষেধ করি তো ওটা মানে করবে না, মানে ওয়াজ যেটা মনে লাগবে ওটাই করবে। এত বকাবকি করি, মারি, মানে কিছুটাই করে না। আচ্ছা, আপা কিছু জিজ্ঞেস করবেন? ও স্কুলে যায়? খাওয়া দাওয়া আপনার সমস্ত মানে খেতে চায় না ভালো করে। আচ্ছা, স্কুলে যায় ও? স্কুলে যায়? স্কুলে যায়। এমনি সবার সাথে মেশে? সবার সাথে মেশে? অন্য বাচ্চাদের সাথে ওর অ্যাকশনটা কি রকম, মানে বন্ধু বান্ধব আছে কিনা, খেলাধুলা করছে কিনা অন্য বাচ্চাদের সাথে? আছে, হ্যাঁ, কিন্তু ওই যে আপনার যে কারোর সাথে সহজে মিশতে চায় না, মানে বাচ্চারা মিশতে চায় না, অন্যরকম জন্য বাচ্চারা ওকে কাছ নিতে চায় না। আচ্ছা আচ্ছা, জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন।
জি আমি আচ্ছা। প্রথমে আসি যে আগের যেটা প্রশ্ন ছিল যে ওনার বাবুর 5 বছর বয়স 31 কেজি ওজন, অবশ্যই এটা ওভারওয়েট। 5 বছরের একটা বাচ্চা সাধারণত 14 থেকে 20 কেজির মধ্যে ওজন থাকা উচিত, সেক্ষেত্রে সে আসলে অনেক বেশি। তো ওজন বেশি, এখন দেখতে হবে যে কি কারণে তার খাবার যে অভ্যাস, তার খাদ্যাভ্যাসটা কী রকম, সে কি খায়, কি পরিমাণে খায়, প্লাস তার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি, হ্যাঁ তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কেমন, দুটো জিনিস আমাদেরকে দেখতে হয়। এবং তার উচ্চতাটা কেমন, উচ্চতাটা ঠিক আছে কিনা, এবং উচ্চতা অনুযায়ী তার ওজনটা কিসে পড়ছে সেটাও দেখতে হবে। এবং অনেক অনেক রোগের কারণেও কিন্তু বাচ্চারা ওভারওয়েট হতে পারে, তাই না? হরমোনের সমস্যা, হ্যাঁ, হরমোনজনিত সমস্যার কারণেও হতে পারে। কাজেই আমার মনে হয় যেহেতু ওজনটা বেশ বেশি, কাজে একজন অবশ্যই শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। কারণ আপনারা জানেন যে ওজন বেশির কিন্তু অনেক মারাত্মক দিক রয়েছে। বাচ্চা হলেও বাচ্চাদের কিন্তু ডায়াবেটিস হয়, হাইপারটেনশন হয়, তাই না? হার্টের সমস্যা হয়, বাচ্চাদেরও ডায়াবেটিস হতে পারে, প্রেসারও বেশি হতে পারে, এবং এগুলোর কিন্তু অনেক ধরনের ঝুঁকি আছে দেহের উপর, তাই না? কাজে এগুলোকে আসলে খুব নরমালি দেখা ঠিক না। যেহেতু বেশ ওজন বেশি, তাহলে যদি কোনো সমস্যা নাও থাকে এটাও ডাক্তারের কাছে যেতে হবে, এবং ওজনটা কিভাবে স্বাভাবিকের মধ্যে নিয়ে আসা যায় সেই চেষ্টা কিন্তু করতে হবে। হ্যাঁ, সেটা আসলে বাসায় থেকে ওভাবে করা যাবে না, অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওনাকে কাজটা করতে হবে। আর দ্বিতীয় ওনার প্রশ্ন ছিল টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে। আপনারা জানেন সম্প্রতি মিনিস্ট্রি অফ হেলথ বাংলাদেশ এবং ইউনিসেফ গেভির আন্ডারে যে দেশব্যাপী বাচ্চাদের টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যাদের 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সবাইকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু যারা আছে তাদেরকেই দেওয়া হচ্ছে। প্রথম 2টা পর্যায়ে হচ্ছে, এটা যে প্রথম পর্যায়ে এটা স্কুলে দেওয়া হবে, এবং পরবর্তীতে ইপিআই যেখানে নিচ্ছে এবং যারা স্কুলে আসে না, আউটরিচ সেন্টার যেগুলো সেগুলোতে দেওয়া হবে। তো এটা কিন্তু আপনি জানেন কি না যে আমাদের দেশে প্রায় প্রতি বছর 8,000 শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়। আচ্ছা, কাজেই এবং যারা মারা যায় না, আক্রান্তের হার তো আসলে আরো অনেক বেশি। কাজেই এই ভ্যাকসিনটা যদি আপনি নিতে পারেন, যেটা আপনাকে 5 বছরের জন্য প্রোটেকশন দেবে টাইফয়েডের হাত থেকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে আপনি এতখানি যেটা বাচ্চা অসুস্থ হচ্ছে, কেউ কেউ মারা যাচ্ছে, সেটার হাত থেকে কিন্তু আপনি বাচ্চাকে ফিরিয়ে আনতে পারছেন, মানে প্রতিরোধ করতে পারছেন। রোগটা হওয়ার আগেই আপনি প্রতিরোধ করছেন। কাজেই এবং এটা যেহেতু আমি বলবো যে বাংলাদেশ গভর্নমেন্টের একটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। আপনারা জানেন যে ইপিআই ভ্যাকসিনও আমাদের খুবই কার্যকর একটা পদ্ধতি। সো আমার মনে হয় অবশ্যই এটা সবারই দেওয়া উচিত। হ্যাঁ, এটা সবাই দিলে এবং এটা ভালো হবে। কিছু কিছু সাইড ইফেক্ট, জ্বর আসা, একটু গা ব্যথা করা, এটা তো অনেক ভ্যাকসিনই হতে পারে, এটা কয়েকদিনের জন্য, কিন্তু এটা না দেওয়ার জন্য কোনো কিন্তু স্ট্রং কারণ না। কাজেই আমার মনে হয় যে এটা সবারই এই ভ্যাকসিনটা নেওয়া উচিত। আচ্ছা, আপনি একটা কথা বলেন যে 5 বছরের জন্য, তো 5 বছর পর পর কি এই ভ্যাকসিনটাকে রিপিট করতে হবে? এটা বলা হয় সাধারণত 5 বছর পর্যন্ত ইমিউনিটি দিবে, কিন্তু তারপরে বুস্টার ডোজ নিতে হবে। কেউ যদি নিতে চায় তাহলে শিডিউল করে দেবে। কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে যে পরবর্তীতে এটা 1 বছরের নিচে যারা ইপিআই এর সাথে এটা ভ্যাকসিনটাকে মার্চ করে দেওয়া হবে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা অবশ্যই সবার নেওয়া উচিত, এবং সব বাচ্চারা যারা এই বয়স সীমার মধ্যে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত আমার মনে হয় সবারই নেওয়া উচিত। আর থার্ড যেটা প্রশ্ন ছিল যে ওনার বাচ্চা আচরণজনিত সমস্যা, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে আচরণগত কিছু সমস্যা আছে, এবং ওনার ধারণা যে ওনার বাচ্চার যে 25 কেজি ওজন, 13 বছর বয়স, কিন্তু এই ওজনটাকে আসলে ওর সাথে খাপ খাচ্ছে কিনা, ঠিক আছে কিনা, এবং ওর আচরণগত কিছু সমস্যার কথা বলেছেন। আসলে চার্টে ফেলে দেখতে হবে যে একটা 15 বছরের ছেলে না মেয়ে, সে তো আমার জানা হয়নি। তো এটা তার বয়সের সাথে তার ওজনটা যায় কিনা, ছেলেদের একটা চার্ট আছে, মেয়েদের একটা চার্ট আছে। হ্যাঁ, 13 বছরে 25 কেজি আমার মনে হয় না যে খুব কম। হ্যাঁ, খুব কম। এবং সে বলছে যে বাড়ছে না, বাড়ছে কিন্তু ওজন বাড়াই কিন্তু বাড়া না, বৃদ্ধি হচ্ছে কিনা, মানে উচ্চতা বাড়ছে কিনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি জিজ্ঞেস করেছিলাম এবং উচ্চতার সাথে কিন্তু মা বাবার উচ্চতা, একটা লম্বা বাবা মার ছেলে মেয়ের যত উচ্চতা হবে, একজন খাটো মানে ছোট খাটো, হ্যাঁ এবারে ওরকম তো হবে না। কাজে উচ্চতার সাথেও ধরেন অনেক কিছু যুক্ত, এটা মানে একদম সোজা না যে এত বয়স এত উচ্চতা হবে, বিষয়টা এরকম না। এটা ভ্যারি করে, তাই না? এটা ভ্যারি করে সেটা। আর যেটা উনি আচরণগত সমস্যা বলছে, এটা অনেক বাচ্চারই, বিশেষ করে এখন তো অনেক বাচ্চারই এরকম থাকে আচরণগত সমস্যা।
সো আমার মনে হয় এটাও ওনার একজন শিশু নিউরোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ, যে বিহেভিয়ারাল যে প্রবলেমগুলো আছে, কন্ডাক্ট ডিসঅর্ডারও থাকতে পারে, তো এটা দেখানো উচিত, হ্যাঁ, দেখানো উচিত। এবং এদের ক্ষেত্রে যে ড্রাগসের চেয়ে কাউন্সিলিং, হ্যাঁ, কাউন্সিলিং, তারপর বিহেভিয়ারাল মডিফিকেশন থেরাপি, কিছু ডায়েটারি অ্যাডভাইস, এগুলো করলে ওদের আচরণগুলো অনেকাংশেই দূর হয়ে যায়। আচ্ছা, আমরা এই বিষয়ে আরেকটু জানবো, একটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি বলুন। জি, আমার বাবুর বয়স 6.5 মাস। বাবু এমনি আমার প্রেশারের কারণে 36 সপ্তাহে আর কি ডেলিভারি হয়। ওর ওয়েট ছিল 1 কেজি 800 গ্রাম। এখন বাবুর বয়স 6.5 মাস, কিন্তু ও পুরো হয় না, আবার ও কান্নাকাটি অনেক কম করে। যেমন খাওয়ার জন্য 2-3 ঘন্টা চলে যায়, ও কান্না করে না, এমনি হাসে খেলে, কিন্তু ও কান্না অনেক কম করে। আবার যখন ওর টিকাগুলি দেই, প্রথমে যে কান্না করতো, কিন্তু লাস্ট যে টিকাটা দিলাম দেখলাম সে টিকার সময় তেমন কোনো কান্নাকাটিও করে নাই। পরে আবার ব্যথায় কাঁদছে, কিন্তু টিকার সময় খুব একটা মানে অত কান্নাকাটিও করে নাই আর কি। এখন না বসে তো 6 তেমন ভালো মতো এখনো বসতে পারে না, 6.5 মাস। এখন এটা কি মানে উপর তো একদমই হয় না, কাতও হয় না। এখন এটার জন্য কি ম্যাডাম কোনো কি টেনশন? আপনার বাবুর ঘাড় শক্ত হয়েছে? আপনার বাবুর ঘাড় শক্ত হয়েছে? জি, ঘাড়টা দেখলাম তেমন একটু নড়াচড়া, মানে খুব বেশি শক্ত হয় নাই, পুরোপুরি শক্ত হয় নাই, মানে এখনো দেখি কেমন নড়াচড়া, মানে নড়বড় করে। আপনার বাচ্চা কি আপনাকে দেখে হাসে? পুরোপুরি শক্ত হয় নাই। আপনার বাবু কি আপনাকে দেখে হাসে? জি জি, এমনি মাশাআল্লাহ রেসপন্স করে, ভালো হাসে। হাসি, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার হচ্ছে একটু মোটর, মানে যেই বয়সে তার ঘাড় শক্ত হওয়ার কথা ছিল, যদিও 6.5 মাস, এখন তো সে উইথ সাপোর্ট, মানে কিছু দিয়ে বসাই দিলে সে হয়তো বসবে, একা একা বসে নাও থাকতে পারে, তাহলে হয় কিছুটা পিছিয়ে আছে। তো পিছিয়ে থাকার কারণ হিসেবে তার বাবু যখন যেহেতু 37 সপ্তাহে হয়েছে, 36 সপ্তাহে ওজনও কম ছিল, সে হয়তো 1-2 সপ্তাহ পিছিয়ে আছে, তাই না? কাজেই তার ডেভেলপমেন্টটাও এদিকে 1-2 সপ্তাহ পিছিয়ে থাকতে পারে। তো ডিলে আছে, ডিলে এখন তাকে তো স্টিমুলেশন দিতে হবে, যে আবার চলে আসছে, যেহেতু তার আমরা বুঝতে পারছি তার বসা ঘালে ডিলে আছে, তাহলে এগুলোর থেরাপি লাগবে, তাই না? এগুলোর থেরাপি লাগবে, যেগুলো আমরা ডেভেলপমেন্টাল থেরাপি বলে থাকি, তাহলে সেটার হচ্ছে তাকে থেরাপি লাগবে। এবং এই যে সে বসছে না, যেহেতু ছোট হয়েছিল, এটা সাথে অন্য কোনো সমস্যা জড়িত আছে কিনা তার জন্য কিন্তু ডাক্তারের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। কারণ আমরা এই পিছিয়ে থাকাটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবো, আমরা থেরাপিগুলো তত তাড়াতাড়ি শুরু করতে পারবো, ট্রিটমেন্টগুলো শুরু করতে পারবো। তাহলে হবে কি, বাচ্চার যে উন্নতি সেটা কিন্তু দেরিতে করার চেয়ে আগে করলে উন্নতিটা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। হ্যাঁ, যেহেতু ওর 1.8 কেজি ছিল, তাহলে তার যে হাঁটা চলার সমস্যা থাকতে পারে, পরবর্তীতে বুদ্ধি বিকাশের সমস্যা থাকতে পারে, পরবর্তীতে তার খিঁচুনি হতে পারে, তাই না? বাচ্চাটার মানে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে হাসছে কিনা, তার মানে ওর বুদ্ধি বিকাশের ওই চিন্তাটা হয়তো বা নাই, মোটর ডেভেলপমেন্টের। হ্যাঁ, হাসছে কিনা আমরা জানি, একটা বাচ্চা সাধারণত খুব আর্লি, 6 সপ্তাহে হাসতে শেখে, এটা একটা কগনিশন, সে মাকে দেখে হাসলো, তাই না? এখন যদি কোনো বাচ্চা না হাসে, ইন্টারাকশন না করে এত অল্প বয়সেই, সে তো আর মা বলে ডাকবে না, তাই না? তো আমরা এগুলো জিজ্ঞেস করে আমরা বুঝতে পারি যে এই জায়গাটা সে পিছিয়ে আছে কিনা। তাহলে সেই অনুযায়ী আমরা তাদের থেরাপিগুলো মানে সাজাতে পারি যাতে বাচ্চাটার উপকার হয়। আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আপনার বাচ্চা একটু মোটর ডেভেলপমেন্ট দিলে হতেই পারে, যেহেতু প্রিটার্মস ছিল, ওজনও কম ছিল, কিন্তু আপনার অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, শিশু বিশেষজ্ঞ অথবা শিশু নিউরোলজি বিশেষজ্ঞ, যে সে আপনার বাবুকে দেখে বলবে যে আপনার বাবুর কোথায় কোথায় সমস্যা আছে, এবং সেই অনুযায়ী সে একটা থেরাপির প্ল্যান করে দেবে আপনাকে, এবং সেই অনুযায়ী কাজগুলো করলে বাচ্চার যেই পিছিয়ে থাকা অংশটুকু সে কিন্তু ক্যাচ আপ করে ফেলবে। আমাদের লক্ষ্য কিন্তু সেই যাতে পিছিয়ে না থাকে, এবং যেটা পিছিয়ে আছে সেটা যাতে ক্যাচ আপ করে ফেলে অন্য বাচ্চাদের সাথে, যেন সমসাময়িকভাবে সে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আচ্ছা, একটা জিনিস আসলে একটু জানার ইচ্ছা ছিল অনেকক্ষণ থেকেই, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে মানে কতজন শিশু আসলে অটিজমে আক্রান্ত, এই সংক্রান্ত কোনো কি পরিসংখ্যান আছে? অবশ্যই পৃথিবীব্যাপী আপনি জানেন যে পৃথিবীব্যাপী অটিজম নিয়ে লাস্ট 25 বছরে অনেক কাজ হচ্ছে, তাই না? এটার প্রাদুর্ভাব তো বেড়েই যাচ্ছে। তো আমাদের দেশেও আসলে অনেক কাজ হয়েছে এবং হচ্ছে।
এবং আমরা দেখছি যে প্রতিনিয়তই কিন্তু অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। যেটা হচ্ছে যে 2013 সালে এনসিডিসি একটা সার্ভে করেছিল বাংলাদেশ ব্যাপী। সেখানে দেখা যায় যে প্রতি 10,000-এ 15 জন শিশু অটিজমে আক্রান্ত। হ্যাঁ, আর পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিও একটা 2017 সালে একটা সার্ভে করেছিল এবং দেখা যায় যে সেখানেও অটিজমে আক্রান্তের সংখ্যা প্রতি 10,000-এ 17 জন। আচ্ছা, তো কাজেই আমাদের প্রতি 10,000-এ যদি 17 জন হয় এবং দেখা গেছে যে গ্রামের চেয়ে শহরে এই পরিসংখ্যানটা ডাবল প্রায়। হ্যাঁ, মানে এটা এভারেজ, কিন্তু শহরে এভারেজ, কিন্তু দেখা যায় যে আক্রান্তের সংখ্যা দুটোতে স্টাডিতেই দেখা গিয়েছে যে শহরে বেশি। হ্যাঁ, কাজেই আমি বলবো যে অবশ্যই এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন যে আসলে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা আমরা আইডেন্টিফাই করতে পারি না, কারণ মা বাবা নিয়ে আসে না সময় মতো। অনেকে তো অন্য রোগ বলে চিকিৎসা হয়। ভুল ধারণা আমাদের দেশে প্রচলিত আছে কিনা, আপনি কি এটা ফেস করেন কিনা? হ্যাঁ, অবশ্যই ভুল ধারণা আছে। যেমন অটিজমে একটা বাবুর প্রথমে তাদের মায়েদের চোখে ধরা পড়ে যে স্পিচ ডিলে, মানে যেই বয়সে যেটা কথা বলা দরকার ছিল সে বলছে না। তো দেখা যায় যে মা বাবা ভাবে যে না, ওর বাবাও তো দেরি করে 4 বছরে 3 বছরে কথা বলেছে, তাহলে ও বলবে। তা বাসার সবাই বলে না, যেতে হবে না, ওর বাবাও যেহেতু, ওর মাও যেহেতু দেরি করে কথা বলেছে, ও কিন্তু দেরি করে কথা বলবে, কাজেই যাওয়ার দরকার নেই। তাহলে এটা একটা ডিলের কারণ। অনেক সময় দেখা যায় খুব অস্থির বাচ্চা, মা বলছে যে অস্থির নিয়ে যাওয়া দরকার, বাবা বলছে যে, শাশুড়ি বলছে যে না, ওর বাবাও ছোটবেলায় এরকমই অস্থির ছিল, এরকমই চঞ্চল ছিল, কাজেই নিয়ে যাওয়ার দরকার নেই। তখন সমস্যাটা হয় কি, এই ধরনের বাচ্চাদের যখন স্কুলে দেয় এবং পরিবারে দেখা যায় অন্য বাচ্চা নাই, সে কম্পেয়ার করতে পারে না। যখন স্কুলে দেয়, স্কুলে যেয়ে দেখে অন্য বাচ্চারা পড়ে, অন্য বাচ্চারা শেখে, ম্যাডামের কথা বোঝে, ওরা যখন বসে না, ম্যাডামের কথা বোঝে না, তখন তারা বুঝতে পারে যে আমার বাচ্চাটা ওদের থেকে একটু আলাদা, এবং তখনই আসে। কিন্তু তখন দেখা যায় তার বয়স 5 বছর 6 বছর হয়ে যায়, তাই না? তাহলে এই ব্যাপারে আপনি কি বাবা মার উদ্দেশ্যে ছোট্ট করে কিছু 2-1 লাইন বলবেন কিনা? হ্যাঁ, অবশ্যই বলবো। বাইরের দেশে একদম শিডিউল করেই অটিজম স্ক্রিনিং করা হয়। আচ্ছা, তো আমাদের দেশে তো সেরকম মানে ন্যাশনাল লেভেলে কোনো পলিসি নাই যে আমরা স্ক্রিনিং করব, মা বাবা নিয়ে আসলে আমরা করি। তাহলে এই মা বাবারা যদি এরকম কোনো, হ্যাঁ, আমি সবসময় বলি একটা বাবু হওয়ার সাথে সাথেই তাকে একজন শিশু বিশেষজ্ঞ অথবা শিশু নিউরোলজি অথবা নিউন্যাটোলজি যারা নবজাতক নিয়ে কাজ করেন, দেখানো উচিত যে বাচ্চার সুস্থ বাচ্চা হলেও কোনো সমস্যা আছে কিনা, তাই না? তাহলে সমস্যা থাকলে কিন্তু তারা বুঝতে পারে। এবং যখন বাচ্চা ফলো আপ দেওয়া উচিত, যেমন 6 মাস বয়সে, হ্যাঁ, একটা বাচ্চা 6 থেকে 7 মাসে বসতে শেখে, 1 বছরে সে কথা বলতে একেবারে বলে, সে ধরে ধরে দাঁড়ায় অথবা হাঁটতে শেখে, 1.5 বছরে 2 বছরে। আমার মনে হয় এই যে মাইলস্টোনগুলো, তখন অবশ্যই তাকে একটা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে যে আমার বাচ্চার যে বিকাশটা, হ্যাঁ, সেটা ঠিক হচ্ছে কিনা। শিশু বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই, শিশু বিশেষজ্ঞ অথবা শিশু নিউরোলজি বিশেষজ্ঞ। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ। এবং এই অনুষ্ঠান তখনই সার্থক হবে যখন দর্শকরা এই বাচ্চাদের যে বিকাশজনিত সমস্যাগুলো খুবই দ্রুত শনাক্ত করতে পারবেন এবং সেই অনুযায়ী যথাযথ চিকিৎসা নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে গ্লোবাল টিভিতে স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোবাটিক অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।